আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনাকে কেন্দ্র করে সর্বশেষ ভিডিওগুলোতে কয়েকটা দুর্বলতার কথা বলেছি কিংবা উইক জোন যেটা হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। তবে সেটার মানে কিন্তু কোনোভাবে এই জিনিসটা ছিল না যে আর্জেন্টিনার জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ, এমন একটা চ্যালেঞ্জ হবে যেটা স্কালোনি আসলে কোনো জবাব বের করতে পারবেন না। বরঞ্চ দুর্বলতাগুলো আসলে কি সেটা আইডেন্টিফাই করে সেটার বিপরীতে গিয়ে আর্জেন্টিনার কাছে কি কি স্কিল আছে সেটা নিয়ে কথা বলা, অর্থাৎ প্রথমে নেতিবাচক কয়েকটা দিক নিয়ে আলোচনা করে তারপর ইতিবাচকতার দিকে যাওয়াটাই সবচেয়ে ভালো জিনিস বলে আমার কাছে মনে হয়েছে। আজকের এই ভিডিওতে সেই জিনিসটাই করার চেষ্টা করব। সো আর্জেন্টিনা 2019 এবং 2021 কোপা আমেরিকার ওভারঅল স্ট্রাকচার বা সিস্টেমের মধ্যে একটা বড় রকমের পার্থক্য ছিল। আপনারা যদি পাশাপাশি দুটো ছবি রাখেন, অনেক কথা এই দুটো ফরমেশনকে কেন্দ্র করে বলা যায়, তবে সবচেয়ে বড় যে কথাটা বা পয়েন্টটা টানতে চাচ্ছি সেটা হচ্ছে বামে দেখেন সেখানে কিন্তু লিওনেল মেসি নাম্বার 10-এর সামনে অ্যাগুয়েরো মার্টিনেস, অর্থাৎ দুজন নাম্বার 9 বা দুজন স্ট্রাইকার ছিলেন। এবং ডানের ছবিটাতে যদি দেখেন লিওনেল মেসি রাইট উইঙ্গার হিসেবে খেলেননি, তবে অনেকগুলো ম্যাচ ওই জায়গায় স্টার্ট করে আস্তে আস্তে সেন্টারে মুভ করেছেন নাম্বার 10 পজিশনে। তবে তার সামনে শুধুমাত্র লাউতারো মার্টিনেস ছিলেন, অর্থাৎ একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে 2021-এ এসে লিওনেল স্কালোনি তার ফাইনাল থার্ডে একটা অপশন স্যাক্রিফাইস করেছেন। অ্যাগুয়েরোর প্রোফাইলের মতো কোনো একজন প্লেয়ারকে আর রাখেননি। এর পেছনে সবচেয়ে বড় কারণ তিনি ডিফেন্স ফার্স্ট একটা সিস্টেম অ্যাপ্লাই করতে চেয়েছেন, যেখানে মিডফিল্ড এবং ডিফেন্ডারদেরকে কেন্দ্র করে বাড়তি দায়িত্ব, বাড়তি কাজ থাকবে। এই জিনিসটাকে মাথায় রাখার পরে এবার আমরা উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচগুলো বা আর্জেন্টিনা উইক জোনে চলে যাই। কি বলেছে? মূলত বলেছি আর্জেন্টিনান প্লেয়ারদেরকে যদি কয়েকটা পাস লাগাতার খেলতে দেওয়া না হয় সেটা আর্জেন্টিনার জন্য একটা উইক জোন হতে পারে। একই সঙ্গে যদি অনেক বেশি স্পিড, অনেক বেশি হাই টেম্পোর একটা ম্যাচ খেলা হয় তাহলে আর্জেন্টিনা যেহেতু স্লো বিল্ড আপ করে আর্জেন্টিনার জন্য সমস্যার কারণ হতে পারে। এখন এগুলো যদি সমস্যা হয়, সমাধানও কিন্তু আছে। 2021-এর একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে স্কালোনি সেটার সমাধান করেছেন বটে। 2021-এ আর্জেন্টিনার ওই দলটার সবচেয়ে স্ট্রং একটা ফিচার ছিল ডিফেন্সিভলি এতটাই সলিড থাকা যে কোনো মোমেন্টে যাতে করে ডিফেন্সিভলি প্রতিপক্ষকে আটকানোর কোনো না কোনো সুযোগ থাকে, সে জিনিসটা বা সে অপশনটা অলওয়েজ হাতে রাখা। আপনি 2021-এর ক্লিপগুলো যদি এখনও দেখেন, স্ট্রাকচারটা 4-4-2 এতটাই রিজিড ছিল। কোনো ক্ষেত্রে স্কালোনি এতটাই এখানে গুরুত্ব দিয়েছেন যে মাঠের মধ্যে আপনি স্পষ্ট 4-4-2, বিশেষ করে বল পায়ে না থাকলে প্রতিপক্ষ আক্রমণ করা শুরু করলে সে সময় আর্জেন্টিনা যে একেবারে 4-4-2 অন দ্য ফিল্ড সেটা স্পষ্টত বোঝা যায়। যেমন এই ছবিটাতে দেখছেন। এবং এই 4-4-2 রিজিড সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা যেটা, মলিনা তার জায়গায় আছেন, ওভারল্যাপ করে অনেকটুকু উপরে উঠে আসেননি, ডিপল হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে হেল্প করছেন। এখানে কিন্তু কলম্বিয়ার এই প্লেয়ারটা খুব একটা বেশি আক্রমণাত্মক দিক থেকে সুবিধা পাবেন না। আমরা যদি পরবর্তী ক্লিপে চলে যাই, দেখুন ওটামেন্ডির কাছে বল আছে, স্টিল ইটস এ কাইন্ড অফ 4-4-2। মেসি একটু ড্রপ ডাউন করেছেন, তবে আর্জেন্টিনার ডিফেন্সিভ শেপ দেখুন, একেবারে চারজন কিন্তু প্রায় একটা লাইন বরাবর আছেন। এবং এখানে মার্কোস একুনিয়ার মুভমেন্টটা দেখুন, একটু ভেতরের দিকে ঢুকেছেন নিকোলাস তাগলিয়াফিকো, যাতে করে এখানে একটা ফরওয়ার্ড মুভ করতে পারেন। অর্থাৎ কোনো একটা সময় যদি বলটা একটা ফ্ল্যাঙ্কে, লেফট ফ্ল্যাঙ্কে চলে আসেন, এখানে মার্কোস একুনিয়া একটু ইনসাইড মুভমেন্ট করার মাধ্যমে তাগলিয়াফিকোকে একজন লেফট ব্যাক হিসেবে, ফুল ব্যাক হিসেবে আনলিশ করবেন। এটা একটা আক্রমণের সূচনা হতে পারে। আর্জেন্টিনা এই পকেট অফ স্পেস, এই গ্যাপগুলো পুরো কোপা আমেরিকা জুড়ে অনেকটুকু কাজে লাগিয়েছে, নিজেদের ডিফেন্সিভ শেপটা ঠিক রেখে কাজে লাগিয়েছে। এই যে দেখুন একটা এক্সাম্পল, এখানে আর্জেন্টিনা মিডফিল্ড এবং এমনকি রাইট সাইডেও লিওনেল মেসিকে রাখার মাধ্যমে তাদের কনসেন্ট্রেশনটা ঠিক রেখেছে, ইভেন রেখেছে পুরো মাঠের মধ্যে। তবে একই সঙ্গে লেফট সাইডে যখন একটা পাস খেলার দরকার তখন লো চেলসো অনেকটুকু উপরে উঠে এসেছেন। মার্কোস একুনিয়া, নিকো গনজালেস, লো চেলসো মিলে একটা ট্রায়াঙ্গল তৈরি করেছেন, তাই নিজেদের মধ্যে পাস খেলার সুযোগ আছে, পাস খেলে মুভমেন্ট করার সুযোগ আছে এবং বলটা সামনে নিয়ে যাওয়ার সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সিভলিও কিন্তু ওভারঅল অবস্থাটা ঠিক আছে। পরবর্তী ছবিতে যদি চলে যাই, এক্ষেত্রে নিকোলাস ওটামেন্ডি একটু বল নিয়ে উপরে উঠে এসেছেন, মার্কোস একুনিয়া ওভারল্যাপ করে উপরে উঠে আসছেন। এখানে গনজালেস, মার্টিনেস, ডিপল, মলিনা এরা কিন্তু এক একজন করে ডিফেন্ডারকে তাদের সঙ্গে আসলে আটকে রেখেছেন। এই অবস্থাতেও আর্জেন্টিনা একটা বিল্ড আপ করার চেষ্টা করছে। প্রতিপক্ষ যতই স্পিডে খেলুক না কেন, আর্জেন্টিনান প্লেয়াররা এমনভাবে মুভমেন্ট করবেন যাতে করে সেই স্পিডের সঙ্গে আসলে কাউন্টার করা যায়। যেমন মার্কোস একুনিয়া এখানে বল পেয়ে যদি নিকো গনজালেসকে দেওয়ার চেষ্টা করেন, গনজালেস যদি সেখানে বলটা হারিয়েও ফেলেন কিংবা তার যদি একটা হেল্পিং হ্যান্ডের দরকার হয় তাহলে লো চেলসো উপরে উঠে আসতে পারবেন। আবার এখানে মার্কোস একুনিয়া যদি চ্যালেঞ্জের মুখে পড়েন এবং বলটা হারিয়ে ফেলেন, লো চেলসো এমন একটা পজিশনে আছেন তিনি কিন্তু ওটামেন্ডির দিকে, অর্থাৎ নিজের ডিফেন্সের দিকেও মুভ করতে পারবেন। স্টিল আর্জেন্টিনা একটা আক্রমণের দিকে নজর করছে, তবে ওভারঅল শেপটা এখনও আর্জেন্টিনা ঠিক রেখেছে। একেবারে ভিন্ন একটা শেপ তৈরি করলেও যথেষ্ট ডিফেন্সিভ কিন্তু অপশন রেখেছে। এখানে পারেদেসকে দেখবেন, পারেদেস কিন্তু ইকুয়েডরের ওই প্লেয়ারের সঙ্গে একেবারে গায়ের সঙ্গে লেগে আছেন, কারণ তিনি খুব ভালো করে জানেন যে কোনো একটা সময় যদি প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে ওঠে তাহলে তাকে ব্যাক ট্র্যাক করতে হবে।
এগুলোর পাশাপাশি বল পায় না থাকলে প্রতিপক্ষ প্লেয়ারদেরকে চাপ তৈরি করে তাদের কাছ থেকে ভুল আদায় করে নেওয়ার ক্ষেত্রে 2021 কোপা আমেরিকাতে আর্জেন্টাইন প্লেয়াররা আলাদা রকমের একটা লেভেল দেখিয়েছেন। যেমন এখানে দেখুন, এখানে প্রতিপক্ষ ইকুয়েডরের গোলকিপার একটা বল মার্টিনেজ এবং মেসির মাঝখান দিয়ে দিতে যাচ্ছেন। ডিপল খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছেন যে সামনে যে প্লেয়ারটা আছে ইকুয়েডরে, তাকে যদি চার্জ করা হয়, তিনি যদি একটু এদিক সেদিক করেন, ভুল করেন, তাহলে লিওনেল মেসি বা মার্টিনেজ বলটা কেড়ে নিতে পারবেন। তিনি সেই জিনিসটাই করেছেন। কিন্তু ডিপল উপরে উঠে আসা মানে কি ডিফেন্সিভলি এখানে আর্জেন্টিনার কোনো প্লেয়ার নেই, ব্যাপারটা এমন নয়। আপনারা 11 নম্বর জার্সি পরিহিত ওকাম্পাসকে যদি দেখেন, তিনি কিন্তু ডিপলের পজিশনটাতে আছেন এবং চাইলে ডিপলের পজিশনে যেমন মুভ করতে পারবেন, আবার একেবারে রাইট সাইডে থেকে ডিফেন্সিভ কাভারেজও দিতে পারবেন। পারেদেসের যদি পজিশন দেখেন, অ্যাকুনিয়ার পজিশন যদি এখন দেখেন, অ্যাগেন এমন একটা জায়গায় তারা আছেন, যদি দরকার পড়ে তাহলে সামনে মুভমেন্ট করে অ্যাটাকে হেল্প করতে পারবেন, দরকার না পড়লে পেছন দিকে চলে আসতে পারবেন। এই যে ডিফেন্স ফার্স্ট একটা স্ট্র্যাটেজি, অ্যাটাকে যাওয়ার ক্ষেত্রেও শেপটা ঠিক রাখা, এই জিনিসগুলো স্কালোনির কাছে আছে, মহা একটা অস্ত্র হিসেবে আছে। আর আছে বলেই উইকনেসগুলো নিয়ে কাজ করার সুযোগও আছে। ইন শর্ট, উরুগুয়ে কিংবা কোনো একটা দল যদি প্রচুর স্পিডের সঙ্গে খেলে এবং আর্জেন্টিনাকে খুব একটা বেশি সেটেল করতে না দেয়, তাহলে স্কালোনি যদি একটু ডিফেন্সিভ শেপে চলে যান এবং নিজের শেপটা বা দলের স্ট্রাকচারটা ঠিক রাখার দিকে সর্বোচ্চ গুরুত্ব দেন 2021-এর মতো, তাহলেও হয়তোবা আর্জেন্টিনা ওই ম্যাচগুলো বের করে আনতে পারবে। কারণ ডিফেন্স ঠিক রেখে খেলা এবং বল পায় না থাকলে আসলে কিভাবে মুভমেন্ট করতে হয়, এটাতে আর্জেন্টিনা বড় রকমের একটা কিন্তু অ্যাডভান্টেজ পায় এবং এটা আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী একটা জায়গা স্কালোনির অধীনে। সামনে আরও অনেক শক্তিশালী পয়েন্ট নিয়ে আলোচনা করব, অবশ্যই ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন।